দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, আমরা এই অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যাগুলো তুলে ধরতে এবং তার সাথে সমস্যার সমাধান আপনাদের কাছে পৌঁছে দিতে। আজকেও এমন একটি সমস্যা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি যে সমস্যাটিতে বিশেষ করে ভুগে আমাদের বয়স্ক জনসাধারণ, তা হচ্ছে চোখের ছানি। চোখের ছানি কেন হয় এবং চোখের ছানি হলে কি করতে হবে সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং কথা বলতে আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট, ফ্যাকো এবং গ্লুকোমা বিশেষজ্ঞ, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা, এবং সেই সাথে আরোগ্য নিকেতন অনুষ্ঠানে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এই বিষয়টি খুব একটি আনকমন নয় এবং দেখা যায় যে বিশেষ করে যারা বয়স্ক তাদেরও হয়, আবার কখনো কখনো দেখা যায় যে যারা বয়স্ক না তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি ধরা পড়ে। তো সেই ব্যাপারটি নিয়ে একটু প্রথমে জানতে চাই, এই যে চোখের ছানি, এই চোখের ছানি বিষয়টি আসলে কি? অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে সাধারণত বয়স্করাই এই চোখের ছানিতে ভোগেন, তবে যে কোনো বয়স সেটা হতে পারে। যেটা হয় আমরা আল্লাহ তাআলা আমাদের চোখে একটা লেন্স দিয়েছেন, যে লেন্সের মাধ্যমে ফোকাস হয়, জন্য আমরা যখন দেখতে পারি সব কিছু ফোকাস হয়ে রেটিনাতে যায়, রেটিনা যাওয়ার পর আমরা দেখতে পাই। এখন এর লেন্সটা কিন্তু পরিষ্কার, ক্লিয়ার, স্বচ্ছ। তাহলে কোনো কারণে যদি এই স্বচ্ছতা নষ্ট হয়, এটা ঘোলা হয়ে যেতে থাকে, সে বয়সের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক না কেন, তাহলে এই লেন্সটাকে আমরা তখন বলি ছানি। অর্থাৎ অস্বচ্ছ লেন্স বা ঘোলা লেন্সটা আমরা বলছি চোখের ছানি। এই ছানিটা আপনি যেটা ঠিকই বলেছেন প্রথমে, যে ছানি বয়সের কারণে বেশি হয়। আমরা জানি এটার কাইন্ড অফ এজিং ডিজিজ। একটা মানুষের যখন বয়স হয় তখন মানুষের চুল পাকে, দাড়ি পাকে, তাই না? তো সিমিলারলি চোখে ছানি পড়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা হবেই, বয়স হলে এটা হবেই। কিন্তু আনফর্চুনেটলি যে কোনো বয়সে এটা হতে পারে। কারণ ধরেন একজন ব্যক্তি, উনি এটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট করেছেন, কি একটা ওষুধের কারণে ওনার রিয়াকশন, সেই কারণে ছানি আগে হয়ে যেতে পারে। এবং আরও একটা বিষয়, যে অনেক মায়ের তার গর্ভাবস্থায় যদি হাম জ্বর হয় বা অন্য কোনো জ্বর হয়, তাহলে দেখা যায় তার কিন্তু শিশু ছানি নিয়ে বা গ্লুকোমা রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তাহলে আমি বলতে চাচ্ছি যে যে কোনো বয়সে ছানি হতে পারে, বাট ডেফিনেটলি ভেরি কমন ইজ দ্য এজিং প্রসেস। জি, তো এই যে ছানি পড়ছে এবং যেহেতু এটি বয়সের সাথে বেশি সম্পর্ক, পিছনে কি কোনো কারণ আছে যে এই রোগগুলো থাকলে তাদের ছানি পড়ার সম্ভাবনা একটু বেশি বেড়ে যাচ্ছে? জি জি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। কারণ কিছু রোগ আছে, যেমন এক নম্বরে আমি বলবো ডায়াবেটিস। ডায়াবেটিস যদি কারো থাকে এবং অনিয়ন্ত্রিত যদি থাকে, তাহলে তার ছানি পড়ার সম্ভাবনা 6 গুণ বেশি থাকে, ডেফিনেটলি। আরেকটা বিষয় হলো যে কেউ হয়তো একজন ক্যান্সারের পেশেন্ট আছেন, ওনাকে হয়তো একটা রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি দেওয়া হচ্ছে, এটার একটা ইফেক্ট বা স্টেরয়েড থেরাপি দেওয়া হচ্ছে, তার কারণে কিন্তু ছানি পড়তে পারে। একজন কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট, ওনাকে কিন্তু সারা জীবন স্টেরয়েড দিতে হয় বা খেতে হয়, তাহলে তার ছানি পড়তে পারে। সেরকম নানা কারণে হতে পারে। তো কিছু রোগ ব্যাধি আছে, যেমন ডায়াবেটিস থেকে শুরু করে প্যারাথাইরয়েড হরমোন যদি কারো বেশি থাকে, তাদেরও ছানি পড়ার সম্ভাবনাটা বেশি থাকে। জি, তো এটি তো বুঝলাম যে বিভিন্ন রোগের সাথে সম্পর্ক আছে, বয়সের সাথে সম্পর্ক আছে, তাহলে অল্প বয়স্কদের কেন হয় বা তাদের কখন ঝুঁকির মধ্যে তারা থাকে? আমি বলেছি যে অল্প একমাত্র গর্ভাবস্থা যদি কোনো মায়ের কোনো অসুস্থতা হয়, জ্বর, হাম জ্বর হয়, মেজিলস হয়, তাহলে কিন্তু বাচ্চাদের অনেক অংশই তৈরি হয় না, তাহলে চোখের একটা প্রবলেম হয়, ছানি হতে পারে, এটা একটা কারণ। আর এরপর থেকে যেটা হয়, বয়স বাড়ার সঙ্গে সাথে তেমন ছানি হওয়ার কোনো কারণ নাই, আনলেস সেকেন্ডারি কোনো কারণ, যেটা আমরা বলছিলাম, যেমন একটু আঘাত পেলো, তাহলে কিন্তু হতে পারে। আরেকটা বিষয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে ছোট বাচ্চাদের কিন্তু অ্যালার্জি হয় চোখে। তখন আমরা কি করি, আমরা ডাক্তারে কিন্তু এক ধরনের স্টেরয়েড জাতীয় ড্রপ ব্যবহার করতে দিই, এবং যাদের অ্যালার্জি খুব বেশি খারাপ তাদেরকে খেতেও দিই স্টেরয়েড। এটা যদি অনেক দিন ধরে কেউ দিতে থাকেন এবং ওই ব্যক্তি, ওই শিশুটি যদি স্টেরয়েডের প্রবণতা থাকে, তাহলেও কিন্তু স্টেরয়েড জনিত ছানি হয়ে যেতে পারে, এটা একটা কারণ। আর এরপরে অন্য কোনো সমস্যা না থাকলে আমরা দেখি একেবারে 35-40 বছর পরে গিয়ে বংশগত অনেকের ছানি হওয়ার প্রবণতা তাদের একটু আগে হতে পারে, অথবা কোনো রোগ থাকলে হতে পারে, অথবা কোনো সেকেন্ডে কোনো কারণ থাকলে হতে পারে। আদারওয়াইজ 60 বছর পরে সাধারণ ছানি পড়তে দেখা যায়। তো এই যে ছানিটা পড়ছে এবং 60 বছরের বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে বেশি প্রথমে লক্ষণীয় হয়, কি কি লক্ষণ দেখে বোঝা যাবে যে তার ছানি পড়ছে? আসলে ছানিটা খুব ব্যথা বেদনা হয় না, আর সাধারণ মানুষ বুঝতেও পারে না সাধারণত, কারণ খুব ধীরে 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 একজন মানুষ দৃষ্টিশক্তি হাতে থাকে।
খুব ভালো দেখতেন, এখন একটু একটু কম দেখেন, বুঝতে পারেন না, পরে আরেকটু কম দেখেন, বুঝতে পারেন, অনেক কমে যায়, তখন ফিল করেন আর আমি তো অনেক কিছু দেখতে পাচ্ছি না, আমি দূরে দেখতে পাচ্ছি না বা কোনো সমস্যা হচ্ছে, তখন আসলে হয়তো ডাক্তারের কাছে আসেন যে আমি চোখে দেখতে পাচ্ছি না। কিন্তু প্রথম থেকে আসেন না ওনারা, যেহেতু এটা ধীরে ধীরে হয় এবং পেনলেস লস অফ ভিশন হয়, এটা সাধারণত বুঝতে পারেন না। তো ডাক্তাররা দেখলেই বুঝতে পারেন যে তার চোখে ছানি পড়েছে কিনা। জি। তো এই যে ঘোলা ঘোলা হয়ে যায় চোখে, এটা কিন্তু অনেকে বলে এবং তারা দেখা যায় যে না ঠিক আছে আমি একটু অপেক্ষা করি, যেহেতু জি। এটা অপারেশন করার ছাড়া ডাক্তাররা আর কিছু বলে না, আরো কয়েকটা দিন অপেক্ষা করে দেখি কি হবে, জি। তারপর চিকিৎসা নিতে যায়। জি। তো এই যে দেরি করা হচ্ছে বা বিলম্ব হচ্ছে, এই বিলম্ব কি চোখের কোনো ক্ষতি করতে পারে? অবশ্যই, আপনি খুবই সুন্দর বলেছেন যে অনেক সময় অনেকে মনে করেন যে আমার ছানি পড়েছে, ছানি তো এমন কিছু না, ডাক্তার কাছে গেলেই তো অপারেশন করে দিবে, আমি একটু পরেই যাই। কিন্তু হয় কি যে এই যে না দেখার কারণ যেটা, এটা কি আসলে চোখের ছানি, নাকি চোখের গ্লোকোমা রোগ হয়েছে, নাকি চোখের অন্য কোনো চোখের ভেতরে কোনো সমস্যা, নাকি রেটিনার কোনো ডিজেনারেশন, নাকি ডায়াবেটিস থেকে তার চোখে রক্তক্ষরণ হয়েছে, উনি তো জানেন না। সুতরাং আমাদের সাজেশন অলওয়েজ যে যখনই আপনি একটু কম দেখবেন, আপনি একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। উনি আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন যে আপনার কি ছানি হয়েছে, নাকি গ্লুকোমা হয়েছে, নাকি অন্য কোনো সমস্যা, এবং আপনি কি এখনই অপারেশন করবেন নাকি একটু পরে করলে চলবে, এখন চশমা দিলে চলবে, সেই বিষয়ে সেই পরামর্শটা আমি মনে করি একজন চক্ষু ডাক্তারই দিতে পারবেন, রোগীর পক্ষে এটা নেওয়া সম্ভব হয় না। জি, ধন্যবাদ। বয়সের সাথে একটি সমস্যা হয় যে চোখের আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমে আসে এবং অনেকেরই চশমা ব্যবহার করতে হয়, লেন্স ব্যবহার করতে হয় আলাদা করে। তো চোখের এই দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং ছানির মাধ্যমে দৃষ্টিশক্তি কমে যাওয়া, দুটি কি একই বিষয় কিনা? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। আপনি যেটা বলেছেন যে ঠিক এরকমই হয় যে একটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ কম দেখতে পারে, কাছে কম দেখতে পারেন, সেটাকে আমরা বলি প্রেসবায়োপিয়া বা চালসে, 40 বছর হলে যেটা হয় আর কি। এটা যদি হয়, চোখের প্রতি কোনো রোগ যদি না থাকে, সানি নাই, গ্লোকোমা নাই, রেটিনোপ্যাথি নাই, শুধু চশমা দিলে উনি ভালো দেখতে পারবেন। শুধু চশমা পাওয়ারটা প্রতি বছর চেঞ্জ করার প্রয়োজন হয়। যেমন একজন 40 বছরের ব্যক্তির কাছে দেখা সাধারণত চশমাটা লাগে 1.00 ডায়োপ্টার পাওয়ার, কিন্তু যখন ওনার বয়সটা 45 হয়ে গেল সেটা লাগে 1.5, যখন ওর বয়স 55 হয়ে গেল লাগে 2.5। সেই যে পাওয়ারটা ধীরে ধীরে বাড়ছে, সাধারণত চক্ষু বিশেষজ্ঞই এটা নির্ধারণ করে দেন যে কত কি পাওয়ার লাগবে, এটা সাবজেক্টিভলি করা হয়। বলতে চাচ্ছি যে একজন পেশেন্ট যখন আমার কাছে আসেন, আমরা প্রথম মেশিনে টেস্ট করি, একটা অটোমেটেড রিফ্র্যাক্টিভ মেশিন আছে আমাদের, এআর মেশিন, টেস্ট করে দেখি যে কত পাওয়ার আসছে, রেটিনোস্কোপি কত পাওয়ার দেখি, এরপর রোগীকে বলি আপনি ভালো দেখতে পাচ্ছেন, চশমা দিয়ে দিয়ে বলি, উনি হ্যাঁ দেখতে পাচ্ছি, এইভাবে আবার পরীক্ষা করে করে দেখি কোন লেন্সে উনি ভালো দেখেন, আমরা সেই লেন্সটা দিয়ে দিই। এটা হলো খুব সিম্পল, এটা প্রেসবায়োপিয়া, বয়সের কারণে হতে পারে, কিন্তু যদি তার চোখের কোনো রোগ থাকে তখন নিশ্চয়ই ডাক্তার সাহেব তার রোগ সম্পর্কে বলবেন এবং তার করণীয় সম্পর্কে বলে দিবেন। তো চোখের ছানি এবং প্রেসবায়োপিয়া তার মানে আলাদা এক সমস্যা। অবশ্যই আলাদা। তো আপনি কিছুক্ষণ আগে গ্লুকোমার কথা বলেছিলেন যে গ্লুকোমাতেও এরকম সমস্যা হয় বা অন্যান্য বিভিন্ন চোখের সমস্যা হয়, তো সেগুলো কিভাবে আলাদা করা হয় এই চোখের ছানি থেকে? গ্লোকোমা, ডেফিনেটলি গ্লোকোমা একটা প্রধান কারণ ইরিভার্সাল ব্লাইন্ডনেসের। আমরা জানি যে সানিতে যেটা আমরা আলোচনা করছিলাম, সানিতে যে ব্লাইন্ডনেসটা হয় এটা অপারেশন করলে 100% ভিশন ব্যাক করা সম্ভব। কিন্তু গ্লোকোমা এমন একটা চোখের রোগ যেখানে যদি গ্লোকোমাতে নার্ভের ড্যামেজ হয়ে যায়, চোখের প্রেশার বেড়ে গ্লোকোমা নার্ভের ড্যামেজ হয়, তখন রোগী কম দেখেন। সেই কম দেখাটা পার্মানেন্ট, অর্থাৎ ওনার যে নার্ভগুলো ধ্বংস হয়ে গেছে, মারা গেছে, তার এগেনস্টে যেটুকু দেখার কথা ছিল আমাদের ভিজুয়াল ফিল্ডের, সেটা কিন্তু আর দেখা যায় না। তাহলে একটা লোক যদি গ্লুকোমাতে দেখাটা একেবারে কমে যায়, ওনার চিকিৎসা করলে কিন্তু ওইটা ফেরত আসবে না কখনো। সুতরাং সেটা আরও বেশি সিরিয়াস দেন দি ক্যাটারাক্ট, কারণ ক্যাটারাক্টে আলহামদুলিল্লাহ আমরা অপারেশন করে দেই, 100% ভিশন ফেরত চলে আসে। কিন্তু গ্লুকোমাতে যেটা লস হয়ে গেছে সেটা কিন্তু কখনো ফেরত আসে না। সেজন্য আমি বারবার বলছিলাম যে ডাক্তার সাহেবই বলে দেবেন আপনাকে যে আপনার কি ক্যাটারাক্ট নাকি গ্লুকোমা নাকি অন্য কোনো সমস্যা। সমস্যা তো শেষ নেই, অনেক সমস্যা হতে পারে। সুতরাং এটা একজন ডাক্তার সাহেব পরীক্ষা করলে নিশ্চয়ই বলে দেবেন। আগে থেকে এই রোগগুলো ধরা পড়ার জন্য কোনো ধরনের ফলো আপ বা স্ক্রিনিং পদ্ধতি আছে কিনা? আপনি ঠিকই বলেছেন যে যখন একজন ব্যক্তি 40-45 বছর বয়স হয় তখনই এই রোগগুলো কিন্তু হচ্ছে, সানি বলেন, গ্লোকোমা বলেন বা ডায়াবেটিক চেঞ্জ, তখন কিন্তু একই সময় প্রেসবায়োপিয়াটাও হচ্ছে, অর্থাৎ চোখের কাছে দেখার যে সমস্যাটা হচ্ছে। তো প্রায় প্রতিটি ব্যক্তি কিন্তু ডাক্তার কাছে যান তার চশমাটা নেওয়ার জন্যে। তখনই যদি আমরা পরীক্ষা করে দেখি ওনার কোনো সমস্যা আছে তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা বলতে পারি যে আপনার কোনো সমস্যা আছে কিনা। তাহলে একজন ব্যক্তিকে কি করতে হবে, প্রতি বছর একবার চোখের ডাক্তারকে দেখাতে হবে যে তার কোনো চোখের পাওয়ার ছাড়াও আর কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি উনি আমাদেরকে দেখান তাহলে ডেফিনেটলি
ওনার গ্লোকোমা বলেন, সানি বলেন বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা ধরা পড়বে এবং সঠিক সময় চিকিৎসা করা সম্ভব হবে। ধন্যবাদ। তো এই যে চোখের ছানি পড়া এবং এটি যেহেতু হচ্ছে বয়সের সাথে সাথে, চোখের ছানি পড়ার পরবর্তী একটি অবস্থা এমন হয় যে চোখের লেন্স পুরোপুরি ঘোলাটে হয়ে যায় এবং শুরুর দিকে এরকম অবস্থা হয় না। তো ঘোলাটে হয়ে গেলে ওই মুহূর্তে কি করণীয়? অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, যখন সানিটা একটা স্টেজিংয়ে আছে, প্রথম দিকে কিন্তু ঘোলাটে হয় না, অল্প ঘোলা হয়, আমরা বলি স্টেজ 1। তারপরে আবার যখন একটু বেশি হয় আমরা বলি স্টেজ 2, আর একটু ঘোলা হলে স্টেজ 3, লাস্ট পর যখন চলে যাচ্ছে এটা পেকে যায় আমরা বলি স্টেজ 4। তো আমরা আজকাল যেহেতু আধুনিক যুগে মানুষ কিন্তু অল্প কম দেখলেই চিকিৎসা করতে চান, সেজন্য আমরা ওই আগের দিনের মতো স্টেজ 4 যখন কিছুই দেখি না অপেক্ষা করা হয় না। কারণ কেন করা হয় না? দুটো কারণে করা হয় না। একটা, মানুষের সচেতনতা বেড়েছে। 2 নম্বর হলো আমরা এখন অপারেশনটা করি মেশিনের সাহায্যে, ফেকো সার্জারি। তো ফেকো সার্জারি একটা সুবিধা হলো যে অল্প পাকা অবস্থায় সারি অপারেশন করে ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, বেশি যদি পেকে যায়, অনেক হার্ড হয়ে যায়, স্টেজ 4-এ চলে যায়, তখন দেখা যায় তাদের কিন্তু অপারেশন করলে রেজাল্ট অনেক সময় ভালো হয় না এবং কমপ্লিকেশনের সম্ভাবনা থাকে। সুতরাং আমরা যেটা বলি, স্টেজ 1 পর্যন্ত আমরা চশমা দিয়ে হয়তো কারেকশন করতে পারি, কিন্তু যখন স্টেজ 2-তে চলে আসে আমরা রিকোয়েস্ট করি রোগীদেরকে আপনি অপারেশনটা করে নেবেন। স্টেজ 3-তে আরেকটু জোর দিই। স্টেজ 4 হলে আর দেরি করতে মানা করি, যে আপনি যদি আরও দেরি করেন তাহলে কিন্তু আপনার চোখের কমপ্লিকেশন হয়ে যাবে। সুতরাং এই যে স্টেজগুলো ডাক্তার সাহেবরাই কিন্তু আসলে ঠিক করে দেন যে আপনার এই স্টেজে আপনি আছেন, আপনি অপারেশন করে দেবেন। জি, আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয়, যে কোন স্টেজে কে অপারেশন করবেন এটা ডিপেন্ড করে কিছুটা ওই পেশেন্টেরই তার প্রফেশনের উপরে। যেমন আপনি ধরুন একজন পাইলট আমার কাছে আসছেন, ওনাকে তো স্টেজ 1-এ অপারেশন করে দিতে হবে, কারণ ওনাকে খুব সঠিক দেখতে হয়, অনেক দূরে দেখতে হয়। জি, কিন্তু একজন গৃহিণী, উনি অতটা দূরে দেখার প্রয়োজন হয় না, ওনাকে স্টেজ 2-তে গেলে অপারেশন করলে সমস্যা নেই। একজন কৃষক, ওনাকে স্টেজ 3-তে অপারেশন করলে সমস্যা নেই। সুতরাং একটা প্রফেশন, সেটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যে উনি কোন কাজ করছেন, কী ধরনের কাজ করছেন, তাদের জন্য কিন্তু আপনি একজন ডাক্তার, আপনি সার্জন, আপনার কিন্তু সূক্ষ্ম দেখতে হবে, আপনার কিন্তু স্টেজ 1-2-তেই অপারেশন করে দিতে হবে। সুতরাং আপনি যেটা বললেন যে ঘোলা কতটুকু হলে আমরা চিকিৎসা করব, চিকিৎসা বললে কিন্তু অপারেশনই, কারণ শারীরিক কোনো মেডিকেল ট্রিটমেন্ট নাই, কোনো ড্রপস বা কোনো ওষুধে কোনো চিকিৎসা হয় না। সুতরাং ট্রিটমেন্ট একমাত্র অপারেশন। অপারেশনের অনেক ধরন আছে, সেটা অন্য কথা, কিন্তু অপারেশন ছাড়া কোনো চিকিৎসা হয় না। মানে আপনি যে কথাটি বললেন একটু আগে যে কিছু কিছু ড্রপ কিন্তু অনেকে ব্যবহার করে, যখনই প্রথমে চোখের দৃষ্টিশক্তি কমে আসে অনেকে মনে করে যে ড্রপ দিলে ঠিক হয়ে যাবে এবং এরকমভাবে 6 মাস 1 বছর বা অতিরিক্ত সময় ধরে তারা ব্যবহার করে। এটি কি কোনো ধরনের অপকারিতা করতে পারে? সাধারণত যে ধরনের ড্রপ ব্যবহার করা হয়, চোখের পানি বা ভিটামিন জাতীয় ওষুধ, এটা কোনো অপকার করার কথা নয়, কিন্তু উপকার হয় বলে আমরা মনে করি না। কারণ আজকাল দেখবেন যে অনলাইনে অনেক ধরনের আছে, চোখে চশমা লাগবে না, দেখতে পাবেন, একটা কিছু করলে ছানিও চলে যাবে, কিন্তু এগুলো ফেক। আমরা মনে করি না যে এ ধরনের কোনো সত্যিকার আছে। এটা হয়তো মানুষকে প্রতারণার জন্য এগুলো করা হয়, কিন্তু সাধারণ মানুষ জানেন যে এটা করলে কোনো কাজ হয় না, তারপরেও অনেকে হয়তো করেন। তাই মনে করি ওই ধরনের ওষুধে কোনো উপকার হয় না। তবে কেউ কেউ হয়তো গ্রামে গঞ্জে পাতার রস, শামুকের রস এগুলো ব্যবহার করেন, সেগুলো ডেফিনেটলি অপকার হয়। কেন হয়? সেগুলো তো স্টেরাইল না, সেগুলো তো ইনফেক্টেড হতে পারে। চোখে একটা শামুকের রস দিলেন, চোখের ভেতরে ঢোকার পথে ইনফেকশন হয়ে যেতে পারে। আমরা অনেক পেশেন্ট পেয়েছি, শত শত রুগী গ্রাম থেকে এসেছে, যাদের এই ধরনের কবিরাজি ট্রিটমেন্টে করার পরে চোখে আলসার হয়ে গেছে এবং আলটিমেটলি চোখটা নষ্ট হয়ে গেছে। সুতরাং ডেফিনেটলি ওগুলো খারাপ। তো যেগুলো বাজারে বিক্রি হয় চোখের ছানির জন্য, কিছু ওষুধ আছে ভিটামিন জাতীয়, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন দিয়ে করা হয়, সেগুলো ক্ষতি করে না, তো উপকার করে কিনা আমার সন্দেহ আছে। জি, ধন্যবাদ। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি চোখের ছানি নিয়ে এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা চোখের ছানির বিভিন্ন কারণগুলো শুনছিলাম। তো অনেকে মনে করেন যে ইদানিং আমরা খুব বেশি ডিভাইস ব্যবহার করছি, সারাক্ষণ মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছি, কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছি বা টিভি দেখছে বাচ্চারা, তো এগুলো ছানি তৈরি করার পিছনে একটা ভূমিকা পালন করে। এই ব্যাপারটা বিশেষজ্ঞ কি বলছেন? আমি যেটা ডক্টর সাদিয়া, আপনি যেটা ঠিকই বলেছেন যে আজকাল স্ক্রিন টাইমটা অনেক বেশি, বিশেষ করে বাচ্চারা করছে বা বড়রাও করছি। কারণ আমি কিন্তু ডাক্তার হিসেবে সারাক্ষণ
কম্পিউটারে তাকে কিন্তু প্রেসক্রিপশনটা করছে, এটা আমরাও কিন্তু করছি। তো এটা হয়ে গেছে, সেটা করতেই হয়। তবে এটা ঠিক যে আগের দিনে যেমন আলট্রাভায়োলেট রেজ আসতো টিভি স্ক্রিন থেকে, আজকাল কম আসে, এগুলো কমে গেছে। এই যে একেবারে ডিরেক্টলি যে ওটার কারণে সানি হবে সেটা নাই। তবে যেটা হতে পারে, অনেকক্ষণ তাকিয়ে থাকলে আমাদের চোখের পানিটা কমে যায়, আমাদের যেটা বলা হয় যে ড্রাইনেসটা বেড়ে যায়, এটা হতে পারে। এবং এর জন্য চোখটা খসখস করা, শুষ্কতা হয়ে যাওয়া, চোখটা ব্যথা করা, মাথা ব্যথা করা, এগুলো কিন্তু ঘাড় ব্যথা করা, এগুলো কিন্তু হয়। এবং আমরা এগুলোকে আজকাল নাম দিয়েছি কম্পিউটার ভিশন সিনড্রোম। কম্পিউটার অনেকক্ষণ কাজ করলে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো একত্রে বলা হয় কম্পিউটার ভিশন সিনড্রোম। এগুলো হতে পারে, কিন্তু সরাসরি এগুলোর কারণে সানি হচ্ছে এটা বলা যায় না। জি, এই যে চোখে পানি চলে আসা, এই সমস্যাটি কিন্তু আবার একটি বয়সজনিত কারণে দেখা যায়। অনেকেই আছে যে তাদের চোখ থেকে কন্টিনিউয়াস পানি পড়ছে, বিশেষ করে খাবার খাওয়ার সময় পড়ছে বা বিভিন্ন সময় পড়ছে, এবং সেটির সাথে ছানির কি কোনো সম্পর্ক আছে? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় দুটি একসাথেই হয়, আবার কখনো আলাদা আলাদাভাবেও হয়। এই যে ধন্যবাদ ডক্টর সাদিয়া, ঠিকই বলেছেন যে ছানি এবং পানি পড়া হতে পারে, কিন্তু সেটা কি ছানির সঙ্গে বয়স্কদের ছানির সাথে পানি পড়ার কোনো সম্পর্ক নাই। কারণ পানির পড়াটা হয় কি জন্য? নেত্রনালীর কারণে। আমাদের নেত্রনালী যদি ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে পানি তো তৈরি হচ্ছে চোখের পাশ থেকে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে, সেই পানিটা আস্তে আস্তে গড়িয়ে চোখকে নিউট্রিশন দিয়ে চলে যায়। কিন্তু কোনো কারণে যদি পানিটা বেশি তৈরি হয় বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে, অথবা যদি নোজে কোনো ব্লক থাকে, নেত্রনালী ব্লক থাকে, তাহলে কিন্তু পানিটা পড়তে পারে। এর সঙ্গে ছানির কোনো সম্পর্ক নেই। কিন্তু বয়স্ক রোগীদের নেই, কিন্তু ছোট বাচ্চাদের যদি চোখ দিয়ে পানি পড়ে, তো সেটা কিন্তু একটু ক্ষতিকর বিষয়। সেটা দেখতে হবে তার নালীটা তৈরি হচ্ছে কিনা, তার চোখে গ্লুকোমা আছে কিনা, চোখে অন্য কোনো ছানি বা অন্য কোনো সমস্যা আছে কিনা, আর এগুলো দেখতে হয়। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে আমি বলবো যে সরাসরি ছানির সঙ্গে পানি পড়ার কোনো সম্পর্ক নেই। তাহলে ছানি আসলে পুরোপুরি এক ধরনের আলাদা একটি রোগ, এবং সেইগুলোর ক্ষেত্রে সাধারণত চিকিৎসা করাটা জরুরি বলে আমরা মনে করছি এই আলোচনার মাধ্যমে। চোখের এই চিকিৎসার ক্ষেত্রে একটু চলে আসতে চাই। ছানি পড়ার ক্ষেত্রে অপারেশন কত দ্রুত করাটা সবচেয়ে ভালো? অনেক ধন্যবাদ। আপনি উত্তরটা কিছু বলেছেন যে অপারেশন করতে হবে। ছানি পড়ার জন্য চিকিৎসা হলো অপারেশন। আমরা আগেই বলেছি যে কোনো ওষুধে কাজ হয় না। এখন অপারেশনটা কত দ্রুত হওয়ার আগে দুটো কথা বলি, যে অপারেশন নানা রকম আছে। আপনি পেশেন্টটা কোথায় আছেন, কি প্রফেশনের উপর ডিপেন্ড করে কিছুটা হয় কত দ্রুত করতে হবে, এবং কি ধরনের অপারেশন উনি করতে চাচ্ছেন সেটা আছে। যেমন আমি হয়তো বলবো সে কথাটা যে অপারেশন ধরনের মধ্যে আমরা বলেছি ফ্যাকো সার্জারি করা হয়, লেজার ফ্যাকো আছে, SICS আছে, ডিপেন্ড করে যে কার কোথায় অপারেশনটা হচ্ছে। আর দ্রুত ডিপেন্ড করে যে ওই লোকটার প্রফেশন কেমন, তার ছানিটার পর্যায়টা স্টেজ, তার উপর ডিপেন্ড করে। কেউ যদি স্টেজ 4 নিয়ে আসেন, একদম আর্লিয়েস্ট আর্জেন্টলি করতে হবে। জি। কিন্তু কেউ যদি স্টেজ 1-এ আসেন, উনি চাচ্ছেন যাদের পারিবারিক একটু সমস্যা আছে, এখন করতে চাচ্ছেন না, স্টেজ 2-তে আছেন, আমরা ঠিক আছে আপনি এখন করেন না, আপনাকে চশমাটা আমি রিঅ্যাডজাস্ট করে দিচ্ছি, আপনি 2 মাস বা 6 মাস মধ্যে করে নেবেন। কিন্তু স্টেজ 3-4-এ গেলে আমরা সাধারণত দেরি করতে মানা করি। কেন মানা করি? কারণ এখানে রেজাল্টটা ভালো হবে না, কমপ্লিকেশন রেটটা বেড়ে যাবে, সেই জন্যই মানা করি। কিন্তু স্টেজ 1, 2, 3-তে সাধারণত কোনো কমপ্লিকেশন হয় না, রেজাল্ট বেটার পাওয়া যায়। এই জন্য কত দ্রুত করতে হবে সেটাও আসলে একজন চক্ষু বিশেষজ্ঞ নির্ণয় করে থাকেন। আপনি বলছেন যে স্টেজ 4-এর ক্ষেত্রে কিছু জটিলতা হতে পারে, তো জটিলতাগুলো আসলে কি? তাতে কি আমাদের দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা আছে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কারণ হলো যে স্টেজ 4 যখন হয়ে যায়, বা আমরা হার্ট ক্যাটারাক্ট, ব্ল্যাক ক্যাটারাক্ট, তখন কি হয়? তখন তার যে লেন্সটা থাকে, লেন্সের চারিদিকে একটা জনুল, একটা সুতা দিয়ে আটকানো থাকে, এই সুতাগুলো দুর্বল হয়ে যায়। তখন যে আমরা অপারেশন করতে যাই, তখন ওই সুতাগুলো ছিঁড়ে যেতে পারে। আচ্ছা। তখন এই লেন্সটা পুরো রেটিনায় চলে যেতে পারে, পড়ে যেতে পারে, বা তার যে ক্যাপসুল থাকে ক্যাপসুলটা ফেটে যেতে পারে, বা লেন্সটা ফেটে যেতে পারে। এই ধরনের কমপ্লিকেশনের চান্স বেশি থাকে, তখন লোকের দেখার সম্ভাবনা কমে যায়। এটা একটা বিষয়। দ্বিতীয় হলো যে যদি অনেক পেকে যায় তাহলে কি হয়? তাহলে চোখের প্রেশারটা বেড়ে যেতে পারে। আমরা আলোচনা করেছি যে গ্লুকোমা একটা বিষয়। তো এই ধরনের একটা গ্লুকোমা, লেন্স ইনডিউসড গ্লুকোমা বলা হয়, সানি জনিত গ্লুকোমা। সানি পড়েছে কিন্তু সঠিক সময় উনি অপারেশন করেন নাই, সুতরাং সানির কারণে চোখের ভেতরে প্রেশারটা বেড়ে গেছে। চোখের প্রেশার বেড়ে ওনার নার্ভ শুকিয়ে যাচ্ছে। তাহলে উনি অপারেশনটা করলেন না, কিন্তু মাঝখানে গ্লুকোমায় ওনার নার্ভ শুকিয়ে অন্ধ হয়ে গেলেন। এটা একটা জটিলতা হতে পারে। অনেক সময় আছে যে ওনার গ্লুকোমা হয়েছে আমরা বুঝতে পারছি না, কারণ ছানিটা এমন একটা দেওয়ালের মতো, পেছনে কি আছে আমরা বুঝতে পারছি না। অপারেশন করলেন কিন্তু উনি ভালো দেখতে পারলেন না। কেন পারলেন না? ওই যে অনেকদিন দেরি করেছেন, তার কারণে চোখের প্রেশারটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে ওনার ভেতরে নার্ভ শুকিয়ে গেছে, উনি বুঝতে পারেন নাই, বা আমরা ডাক্তার হয়তো দেখানো হয়নি, উনি ভালো দেখতে পারলেন না। সুতরাং এইসব ধরনের জটিলতা বেশি পেকে গেলে হতে পারে। সেজন্য আমরা সবসময় রুগীদেরকে এনকারেজ করি
যে আপনারা আগে থেকে আজকাল অপারেশনটা করে নেবেন। যেহেতু আমরা আজকাল আধুনিক মেশিনে অপারেশন করি, সুতরাং যত দ্রুত করবেন তত সাকসেসের বেটার হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায় দুটি অবস্থার মধ্যে অপারেশন করাটা শ্রেয় বলে আপনি বলছেন। অবশ্যই। তো এক্ষেত্রে একটি ধাপ থেকে আরেকটি ধাপে যাওয়ার জন্য কোনো সময় আছে কিনা, যে এই সময়ের মধ্যে তার দ্বিতীয় থেকে তৃতীয় ধাপের মধ্যে চলে যাওয়ার ঝুঁকি আছে? সাধারণত ডিপেন্ড করে তার সুস্থতার উপরে। একজন পেশেন্ট যদি ডায়াবেটিক থাকেন, দেখা যায় একজন আমাকে স্টেজ 1-এ আসছেন, আমি দেখলাম আপনি ঠিক আছে, আপনি 1 বছর পরে অপারেশন করতে পারবেন। হঠাৎ করে 3 মাস পরে বলে, স্যার আমি তো দেখতেই পাচ্ছি না। কেন? ওনার সাইডে পেকে গেছে। কেন পেকে গেছে? এই যে উনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কন্ট্রোল ছিল না, ওটা একটা কারণ তার জন্য হতে পারে। এই জন্য কিছু কিছু রোগ ব্যাধি আছে যেখানে সাইনটা আমাদের নির্ধারিত সময় আগেই কিন্তু ম্যাচিউর হয়ে যেতে পারে বা সাদা হয়ে যেতে পারে, সেখানে আমাদের উচিত হবে আগেই সার্জারিটা করে দেওয়া। বাট ডাক্তাররা বলতে পারে যে আপনি এতদিন অপেক্ষা করতে পারেন, আনুমানিক একটা ডেট আমরা দিয়ে দিতে পারি। বাট তারপরেও দেখা যায় অনেক সময় আগে পিছিয়ে করা লাগতে পারে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সানি অনেক সময় স্টেজ 1-2তেও কিন্তু দ্রুত করতে হতে পারে। কেন? কারণ হলো যাদের চোখটা ছোট তাদের কিন্তু প্লাস পাওয়ার থাকে, চশমার পাওয়ারটা প্লাস থাকে। তখন ছোট থাকলে কি চোখের লেন্স যখন সানি হয়ে যায়, তো সানি যে চোখ লেন্সে ঘোলা হলো তা শুধু না, সাইজ একটু বড় হয়ে যায়। সাইজে বড় হলে কি হয়, চোখটা তো ফিক্সড, তো বড় হলে কি হয়, তখন চোখের প্রতি একটা অ্যাঙ্গেল থাকে যেখান থেকে পানি যাওয়া আসা করে, তখন অ্যাঙ্গেলটা ব্লক হয়ে যায়। অ্যাঙ্গেলটা ব্লক হয়ে গেলে চোখের প্রেশারটা বেড়ে যায়। আমরা বলি সানিজনিত গ্লুকোমা, এটা একটা কারণ যে ম্যাচিউর ক্যাটারাক্ট, ম্যাচিউর হয়নি, তারপরে ওনার প্রেশারটা বেড়ে যাচ্ছে। তা প্রেশারটা যদি বেড়ে যায় তখন আমরা কী করি? তখন আমরা বলি আপনি অপারেশন তাড়াতাড়ি করে নেবেন, কারণ আপনার এই অপারেশনটা করে আমরা এই বড় ছানিটা, বড় লেন্সটা ফেলে দেবো, একটা পাতলা আর্টিফিশিয়াল লেন্স লাগিয়ে দিব, তাহলে আপনার এই প্রেশারটা কমে যাবে, আপনার অ্যাঙ্গেলটা আবার ওপেন হয়ে যাবে। সুতরাং সানি যদি স্টেজ 1-2-তে প্রেশারটা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আগে আগে অপারেশনটা করার চিন্তা করি। চোখের এই যে প্রেশার বেড়ে যাওয়া, এই প্রেশার বেড়ে যাওয়া কি সবসময় একজন সাধারণ মানুষ বুঝতে পারবে যে তার চোখের প্রেশার বেড়ে যাচ্ছে? সবসময় বুঝতে পারবেন না। সাধারণ মানুষ কিন্তু অনেক সময় সিমটম না থাকার কারণে বুঝতে পারবেন না। সেই জন্যে আমরা সবসময় বলি যে 40 বছর পরে প্রতি বছরই একবার করে একজন চিকিৎসককে, চক্ষু ডাক্তারকে দেখানো ভালো, তাহলে ওনারা বলতে পারবে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। তো ছানি যেমন কিছু কারণ আপনি বলেছেন, চোখের প্রেশার বাড়ার পিছনে কি কোনো কারণ আছে কিনা? চোখের প্রেশার বাড়া তো সেটা তো আরেকটা বিষয়, যেটা গ্লুকোমার দিকে চলে যায়। যে প্রেশার বাড়ার অনেক কারণ আছে। একটা হলো যে জেনেটিক্যালি অনেকের প্রেশার বাড়ে, আমরা প্রাইমারি বলি। আবার অনেকের আঘাতজনিত প্রেশার বাড়তে পারে, চোখের স্টেরয়েড জাতীয় ওষুধের জন্য প্রেশার বাড়তে পারে, ডায়াবেটিস রেটিনোপ্যাথি হলে চোখের প্রেশার বাড়তে পারে। প্রেশার বাড়ার অনেক ধরনের কারণ আছে এবং সেটা হয়ে কিন্তু সেকেন্ডারি গ্লুকোমা হয় অনেকের। জি, তো আমরা ছানির অপারেশনের কথাতে একবার একটু আসি, বা চিকিৎসার কথাতে আসি। চিকিৎসা আপনি বেশ কিছু ধাপের কথা বলেছেন, বেশ কিছু পদ্ধতির কথা বলেছেন, কাদের জন্য কোনটা প্রযোজ্য? অনেক ধন্যবাদ। আমি যদি একটু অনেক আগে থেকে চিন্তা করি, যে ধরেন 25-30 বছর আগে এক সময় চোখের সানিটা কাটার জন্য আমরা 9 মিলিমিটার একটা ইনসিশন দিয়ে কেটে সানিটা বের করতাম, কিন্তু এখন সেটা করা হয় না। এখন আমরা স্ট্যান্ডার্ড, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা ফ্যাকো সার্জারি। সেটা কি করি, আমরা স্যালাইন দেওয়ার মতো একটা নিডল, একটা চোখের পাশে নিডল প্রবেশ করে চোখের ভিতরে ঢুকে, এটা মেশিনের সাহায্যে, এই নিডলের মাধ্যমে, এটা আল্ট্রাসনিক নিডল, ফ্যাকো নিডল সাহায্যে আমরা চোখের ভিতরে লেন্সটা যেটা, সানিটা যেটা আর কি, সেটা 2 ভাগ করি, 4 ভাগ করি, 6 ভাগ করি, 8 ভাগ করি, 16 ভাগ করি, করে এটাকে আস্তে আস্তে ওয়াশ করে করে এমালসিফিকেশন বা গলিয়ে গলিয়ে নিয়ে আসি। তাহলে কি হলো, 2 মিলিমিটার ছোট একটা নিডল প্রিক করে আমরা পুরো লেন্সটাকে গলিয়ে নিয়ে আসলাম, এবং ওই 2 মিলিমিটার ভিতরে একটা ফোল্ডিং লেন্স, ফোল্ডেবল লেন্স যেটা আজকাল পাওয়া যায়, এটা আমরা ওখানে ভিতরে ইমপ্ল্যান্ট করে দিলাম। ভেতরে যাওয়ার পর লেন্সটা 6 মিনিটে বড় হয়ে গেল। তাহলে এই যে জিনিসটা, এই মেথডটা বলা হয় ফেকো সার্জারি, এবং এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড। এটা সবচেয়ে বেশি করা হয়, শহর অঞ্চলে করা হয়। কিন্তু একেবারে যদি গ্রামের দিকে চিন্তা করেন, যে থানা শহরে, একটু জেলা শহরে, সেখানে কিন্তু আজকাল অনেক জায়গায় ফ্যাকো সার্জারি হচ্ছে, কিন্তু কম হচ্ছে। সেখানে আরেকটা সার্জারি খুবই কমনলি করা হয়, ক্যাম্পে করা হয়, সেটা SICS, সেটা স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। এটা সুবিধা হলো কি, সুবিধা হলো ফ্যাকো মেশিনটা লাগে না, সুতরাং খরচটা অনেক কম। সুবিধা হলো এটা। এখানে কি করা হয়, এটা 2 মিলিমিটার জায়গায় 6 মিলিমিটার একটু বড় করে ইনসিশনটা দেওয়া হয়, দিয়ে টানেল করে আমরা পুরো নিউক্লিয়াসটাকে, পুরো সানিটাকে একবারে বের করে আনা হয়। বের করে এনে আমরা একটা লেন্স, স্ট্যান্ডার্ড লেন্স চোখের ভিতর ইমপ্ল্যান্ট করে দিয়ে, সাধারণত সেলাই লাগে না বা কোনো সময় একটা সেলাই দেওয়ার প্রয়োজন হয়। তো এটা হলো SICS, এ দূরেই করা হয়। থার্ড একটা বলবো, যেটা আমরা বাংলাদেশ হাসপাতালে আমরা বেশ কিছুদিন ধরে করছি, লেজার ফ্যাকো। আমাদের দর্শকরা অনেকে প্রশ্ন করেন, স্যার আমি তো লেজার করতে চাই, লেজার ফ্যাকোটা কী জিনিস? এটা হলো এই যে লেজার একটা মেশিন, যে ফেমটো লেজার, এক ধরনের অনেক দামি একটা লেজার। এই লেজারের নিচে যদি চোখটা রাখা হয়, আমরা মেশিনকে, সিস্টেমকে করে দিই,
যে এই পাওয়ার লাগবে, এটা এতখানি করা লাগবে, এই লাগবে, তখন মেশিনের সাহায্যে তার চোখের ভিতর কয়েকটা অংশ অপারেশনটা করে দেয়। যেমন ধরেন চোখের ইনসিশনটা দেওয়া, চোখের ভিতরে আমরা গোল করে দিয়ে একটা কাটি আমরা ক্যাপসুলেক্সিস, সেটা, তারপর ওই যে কথাটা বললাম যে লেন্সটা ভাগ করা, এই পুরো জিনিসটা লেজারের সাহায্যে করা হয়। তার মানে কি অনেকটা রোবোটিক সার্জারি? রোবোটিক, অনেকে রোবোটিক বলে না, বিদেশে অনেকে রোবোটিক বলে, ইন্ডিয়াতেও শুনছি আমরা যে রোবোটিক সার্জারি বলা হয়। এটা রোবোটিক ঠিক না, লেজারের সাহায্যে করা হয়। কিন্তু এটা করলে কি হয় যে একটু নিখুঁত হয়। আমি যখন একটা চোখের ভিতরে ঢুকে একটা রেক্সেস করছি, তখন দেখা যায় হয়তো বা ঠিক সঠিক গোল হচ্ছে না, সাইজটা আমার দরকার 5 মিলিমিটার, তো 5.5 হয়ে গেল, কম বেশি হতে পারে। এটা বিরাট কোনো সমস্যা না, বাট কিন্তু নিখুঁত যদি চিন্তা করা তাহলে অবশ্যই লেজার ভালো। এবং এটা যখন করা হয়ে গেল তখন আবার স্ট্যান্ডার্ড অপারেশন নিয়ে এসে পেশেন্টকে এনে ওইটা ওয়াশটা আবার মেশিনের সাহায্যে করা হয়। ওয়াশ করে লেন্সটা আমরা নর্মাল স্ট্যান্ডার্ড মেশিনে করি। তো সুতরাং লেজার ফ্যাকো হলো পার্টলি বাই লেজার, পার্টলি বাই ফ্যাকো মেশিন। এটা হলো টোটাল করা হয় এবং একটু এক্সপেন্সিভ, যেহেতু মেশিনটা অনেক এক্সপেন্সিভ, সুতরাং এটা খরচটা অনেক বেশি। সব জায়গায় নাই, হাতে গোনা কয়েকটা জায়গায় বাংলাদেশে আছে। তবে হ্যাঁ, আমি বলবো যারা বিদেশে যেতে চান, সিঙ্গাপুরে বা আমেরিকায়, ভালো তাদের কোনো প্রয়োজন নাই, কারণ এটা হলো লেটেস্ট টেকনিক অফ ক্যাটারাক্ট সার্জারি। এর থেকে উপরে এখনো সারা দুনিয়াতে আবিষ্কার হয় নাই। এবং আমি এটাও আশ্বস্ত করতে চাই আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে যে খরচটা সিঙ্গাপুরের তুলনায় 10 গুণ কম হবে এখানে আপনাদের হাসপাতালে। আমাদের হাসপাতাল বাংলাদেশে কম হবে, কিন্তু একই রকম সার্ভিস, একই রকম অপারেশন কিন্তু আমাদের এখানে হচ্ছে। এটা আমরা গর্বের সাথে আমরা বলতে পারছি। তাহলে আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি চোখের ছানি সমস্যা নিয়ে এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা চোখের ছানির কথা শুনছিলাম, চিকিৎসা পদ্ধতির কিছু কথা শুনেছি এবং এর মধ্যে আপনি বলছিলেন যে সবচেয়ে ভালো যেই পদ্ধতিটি বর্তমানে সারা বিশ্বে, সেটি আমাদের দেশেও আছে, সেই প্রযুক্তি লেজার ফ্যাকো সার্জারি। তো এই যে আধুনিক অনেক চিকিৎসা পদ্ধতি আছে এবং সেটি একদম ইনসিশন থেকে শুরু করে এই পর্যন্ত, একটি প্রশ্ন আমাদের সাধারণ দর্শকের মনে আছে, তা হচ্ছে এই যে অপারেশনগুলো করে এটা কি ব্যথা হয় কিনা, এবং সেখান থেকে অপারেশনের কখন, কোনটাতে, কতদিন পর্যন্ত রেস্ট পিরিয়ডে যেতে হয়? অনেক ধন্যবাদ। জি, আপনি যে কোনো অপারেশনে তো মানুষ চিন্তা করতে পারেন ব্যথা হবে কিনা, কিন্তু চোখের ছানি অপারেশনটা এমন একটা অপারেশন যে আমরা চোখের কর্নিয়ার পাশের ছিদ্রটা করি, যে কোনো ব্লিডিং হয় না। এবং কর্নিয়াটা তো বেসিক্যালি একটা ড্রপের মাধ্যমেই এটাকে অবাস করে দেওয়া যায়। সিম্পলি যে অবাস করা ড্রপ যেটা আছে, আমরা যখন কয়েক ফোঁটা ড্রপ দিয়ে দিই, এটা অবাস হয়ে যায়। কারণ আমরা যখন ইনজেকশনে দিই, কোনো ইনজেকশনের প্রয়োজন নাই, কোনো ইনজেকশন দিতে হচ্ছে না, আলাদা কোনো লোকাল বা জেনারেল কিছুই দরকার নেই, শুধু ড্রপ দিয়ে আমরা কাজটা করছি। উনি সবই বুঝতে পারবেন, যে আমি একটু টাচ করলে যেরকম বুঝতে পারেন, ব্যথা পাবেন না। এই সাহায্যে আমরা ফ্যাকো সার্জারিটা করা হয়। কিন্তু SICS অনেক সময় ডেফিনেটলি চোখের লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করতে হয়, ওটা কিছুটা কাটাকাটির বিষয় থাকে, সুতরাং সেখানে আমাকে অ্যানেস্থেশিয়া ইনজেকশন দিয়েই করতে হয়। কিন্তু ফ্যাকো সার্জারি বা লেজার ফ্যাকো কিন্তু আমরা কোনো ইনজেকশন দিচ্ছি না, কোনো কাটাকাটি ওরকম করছে না, একটা সিম্পল একটা প্রিক করা হয়। যে কারণে হয় কি, অপারেশন করার পর কোনো ব্যান্ডেজ আমরা কিন্তু দিই না, কোনো ব্যান্ডেজ দিচ্ছে না। পেশেন্ট অপারেশন করার পরে সর্বোচ্চ আধা ঘন্টা হাসপাতালে থাকেন, বাসায় চলে যান। এবং বাসায় যাওয়ার পরে উনি লোকে বুঝতে পারবেন না আপনার কোন চোখে অপারেশন হয়েছে, এত সুন্দরভাবে, কোনো ব্লিডিং নাই, কিছুই বোঝা যায় না। এবং অনেক সময় আমরা বলে থাকি যে মাঝখানে ফুটবল খেলা হলো, বিশ্বকাপ হলো, আমরা বলেছি যে আপনি বাসায় গিয়ে ফুটবলগুলো দেখবেন, কোনো সমস্যা। অবাক হয়ে যায় যে আমি কি আজকে অপারেশন করে আজকে দেখতে পারবো না, আজকেই পারবেন, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। এই জন্য ওরা কিন্তু কি হয়, আমরা বলি যে আপনি 5 দিন 7 দিন চোখে ডিরেক্টলি পানি লাগাবেন না, কারণ যে ছিদ্রটা আমরা করেছি এটা বন্ধ হতে 5-7 দিন সময় লাগবে। সুতরাং কোনো পানি যদি চোখে লাগে সেখানে কোনো ইনফেকশন চলে যেতে পারে। এইটা ছাড়া বাকি কোনো বিধিনিষেধ আমরা দিই না, সাধারণত কোনো সমস্যা হয় না। এটা 5-7 দিনে ভালো হয়ে যায়। তবে SICS করলে আমরা 2 সপ্তাহের জন্য একটু রেস্টে থাকার পরামর্শ দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অপারেশনের আগে একজন রোগীর কিছু প্রি অ্যানেস্থেটিক চেক আপ করা হয়, অবশ্যই এই ক্ষেত্রে কি প্রয়োজন আছে? অবশ্যই করা হয়। যে কোনো অপারেশনের আগে একজন মানুষ, শুধু চোখ অপারেশন হচ্ছে না, ব্যক্তির একটা অপারেশন হচ্ছে। সুতরাং আমরা যখন একটা অপারেশনের প্রশ্ন আসে, মানে কিছু তার চোখের পরীক্ষা করি, কিছু তার অন্যান্য পরীক্ষা করি। যেমন একজন ডায়াবেটিস, তার ঠিক আছে কিনা, এক্সরে করে দেখে ঠিক আছে কিনা, কিডনির পরীক্ষা কিডনি ঠিক আছে কিনা, এগুলো আমরা বেসিক কিছু টেস্ট আমরা আগেই করে থাকি। তারপরে আমরা কি করি, চোখের ভেতরে কোনো চেঞ্জ আছে কিনা এগুলো চেক করি, চোখের ছবি তুলি, চোখের বায়োমেট্রি, যেটা চোখের কত পাওয়ারের লেন্সটা আমরা দিব,
যে লেন্সটা ইমপ্ল্যান্ট করবো তার পাওয়ারটা কত, এটা বায়োমেট্রিকটা আমরা করি। এগুলো করে আমরা এই ব্যক্তিকে, এই রোগীটাকে আমরা একজন মেডিকেল ডাক্তারের কাছে পাঠাই, আমাদের হাসপাতালে আছে। উনি কী করে, ওনাকে সব কিছু দেখেন, পরীক্ষাগুলো দেখে উনি ফিটনেস দেন। আমরা বলি ফিটনেস, তো উনি ফিট আছেন কিনা, তারপরে অপারেশনে যাওয়া হয়। কাজে যে কোনো একটা অপারেশনের আগে ডেফিনেটলি সব পরীক্ষাই করা উচিত। উনি একটা ছোট অপারেশন, কোনো সমস্যা নেই, কিন্তু উনি তো মানসিকভাবে একটু চিন্তা করেন, সুতরাং তার একটা হার্টের সমস্যা আছে কিনা এগুলো দেখে নেওয়া ভালো। তো এই ধরনের অপারেশনের ক্ষেত্রে সাধারণত একজন রোগীকে কতক্ষণ সময় দিতে হয় অপারেশনের জন্য? এটা ডিপেন্ড করে সার্জনের উপরে এবং তার রোগটার ধরনের উপরে। যেমন স্টেজ 1, 2 আমার কাছে হয়তো 7-8 মিনিট 10 মিনিটের মধ্যে আমি অপারেশন করতে পারি, কিন্তু স্টেজ 4 যদি হয় তাহলে হয়তো তার 15 মিনিট 20 মিনিট সময় লাগতে পারে। এটা ডিপেন্ড করে। আবার অনেক সার্জন আছে হয়তো আমার থেকে আর ফাস্ট করেন, আবার অনেকে আছেন আমার থেকে একটু স্লো করেন। সুতরাং অ্যাভারেজ যদি বলি একটা ক্যাটারেক্টের সাথে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডার্ড টাইম এই অপারেশন হয়ে যায়। তার মানে তো খুবই অল্প সময়। তাহলে এই ধরনের রোগীদের পরবর্তীতে স্বাভাবিক জীবনে যেতে কতদিন সময় লাগে? আমি বলি যে প্রথম দিন গিয়ে উনি সব কিছু করতে পারবেন, তবে যদি অফিসে কোনো কাজ থাকে আমি বলবো 7 দিনের ছুটি দিলে যথেষ্ট। 7 দিন পর থেকে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, বাজার যেতে পারবেন। কিন্তু যখন 7 দিন পর্যন্ত আমরা বলি যে অনেক লোকজনের মধ্যে যাবেন না, ভিড়ের মধ্যে যাবেন না, ধুলাবালিতে যাবেন না, মার্কেটে যাবেন না, কিন্তু বাসায় সব ধরনের কাজ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, ধন্যবাদ। তাহলে তো অবশ্যই একটা আশ্বস্তের কথা যে এটি একদমই নিরাপদ একটি অপারেশন পদ্ধতি। অবশ্যই। তো সাধারণত এই ধরনের রোগীদের ক্ষেত্রে যেমন হচ্ছে কিছু কৃত্রিম লেন্স বসানো হয় এবং এই লেন্সের ক্ষেত্রে অনেক অনেক ধরন আছে, কখন কার জন্য কোনটা করতে হয়? যাদের স্থানীয় অপারেশন আমরা করি, প্রায় প্রতিটি পেশেন্টকে আমাদেরকে এটা নিয়ে 5 মিনিট বলতে হয় যে কী ধরনের লেন্স আমরা আপনাকে দিতে হবে। প্রথমে বলবো যে লেন্সটা আমরা দিব এটা ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপরে। প্রথম ফ্যাক্টর হলো আমি কাকে দেখছি, ওনার আর্থিক সঙ্গতি কেমন, এটা একটা বিষয় থাকে। 2 নম্বর হলো চোখের ভেতরে কোনো সমস্যা আছে কিনা, সেটা একটা বিষয়। 3 নম্বর চোখের পাওয়ারটা কীরকম আছে, এটা কোনো টোরিক পাওয়ার আছে কিনা, এই সব জিনিস দেখে আমরা নির্ধারণ করি। যেমন একজন দরিদ্র ব্যক্তি আমার কাছে আসছেন, তাকে আমি যদি বলি আপনি 2 লাখ 3 লাখ টাকা খরচ করতে, তাতে ঠিক হবে না। তাকে আমরা সবসময় কম খরচের একটা বিষয় চিন্তা করি, স্ট্যান্ডার্ড লেন্স দিয়ে অপারেশন করার চিন্তা করি। আবার একজন ব্যক্তি আসে যে আমার টাকা সমস্যা নেই, আপনাকে বেস্ট লেন্সটা দিবেন, তখন তোমাকে চিন্তা করি কীভাবে উনি সবচেয়ে ভালো দেখতে পারবেন। এটা একটা বিষয় আমাদের থাকে। 2 নম্বর হলো চোখের ভেতরে কোনো সমস্যা। একজন রোগী এসে বললেন যে আমার বাজেটের কোনো প্রবলেম নেই, আপনি আমাকে বেস্ট লেন্সটা দেবেন, আমি দূরে দেখতে চাই, মাঝখানে দেখতে চাই, কাছে দেখতে চাই, কোনো চশমা পড়তে চাই না। ঠিক আছে, পরীক্ষা করে দেখলাম যে ওনার চোখের মধ্যে গ্লোকোমা আছে, কি ওনার চোখের মধ্যে হেমোরেজ আছে। আমি বিনয়ের সাথে বলতে চাই যে না, আপনাকে তো এই লেন্স দেওয়া যাবে না, কারণ আপনাকে এই লেন্স দিলে আপনার বাজেট আছে ঠিক আছে, কিন্তু আপনি ভালো দেখতে পারবেন না, আপনাকে কম দামের যে লেন্সটা আছে স্ট্যান্ডার্ড ওটা দিতে হবে। তাহলে উল্টা দিকে যদি আমি বলি যে একটি ইয়ং ছেলে অপারেশন করতে আসছেন আমার কাছে, তার এক চোখ একেবারেই ভালো, আর এক চোখে আঘাতের কারণে ছাড়ি পড়ে গেছে। এখন আমি যদি তাকে নর্মাল লেন্স দেই তাহলে এই চোখের সাথে মিলবে না, কারণ তার বয়স তো 20 বছর। তখন তাকে দিতে হবে ট্রাইফোকাল লেন্স। কথাটা পরে আসছি। তখন তাকে অনুরোধ করি, তার যদি টাকার সমস্যাও থাকে আমরা চেষ্টা করব তাকে আমাদের পক্ষ থেকে হেল্প করে হলেও তাকে আরেক চোখে ট্রাইফোকাল লেন্স দেওয়ার জন্য, যাতে করে তার এই চোখের সামঞ্জস্যটা হয়। সুতরাং আমি বললাম যে রোগীর উপর ডিপেন্ড করে কী লেন্সটা আমরা দিব। এখন আসি লেন্সের ধরন। আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো হার্ড লেন্স, সফট লেন্স। হার্ড লেন্স আমি বলেছি SICS, তাদেরকে আমরা হার্ড লেন্স দেই, ভাঁজ করা যায় না, সেটা ডিরেক্টলি লেন্সটা দেওয়া হয়। আর সফট লেন্স, এর লেন্সটা সাইজ 6 মিলিমিটার, কিন্তু ভাঁজ করে 2 মিলিমিটার করা যায়, ভাগ করা যায়। তাহলে ওই 2 মিলিমিটার ছিদ্র দিয়ে আমরা এটাকে প্রবেশ করতে পারি, সফট লেন্স। এখন সফট লেন্স অনেক রকম হতে পারে। আমি প্রথমে যেটা সবচেয়ে বেশি ব্যবহার হলো মোনোফোকাল লেন্স। মোনোফোকাল লেন্সটা কি, আমরা দূরের দৃষ্টিটাকে সঠিক রাখার চেষ্টা করি, যে টিভিটা উনি ভালো দেখতে পারেন, দূরের দৃষ্টি দেখবেন, কাছে উনি পড়াশোনা করার সময় একটা চশমা ব্যবহার করবেন। এটাকে বলা হয় মোনোফোকাল লেন্স, একটা ফোকাস। আচ্ছা, আরেকটা লেন্স আছে ট্রাইফোকাল, অর্থাৎ উনি দূরে দেখবেন, কম্পিউটার দেখবেন মাঝখানে, আবার ল্যাপটপ বা মোবাইল দেখবেন কাছে, এটা ট্রাইফোকাল লেন্স। এটাকে সবচেয়ে ভালো ইয়থফুল লেন্স আমরা বলি, যাদের চোখের কোনো সমস্যা নেই তাদেরকে এই লেন্স সবচাইতে ভালো, ট্রাইফোকাল লেন্স। আরেকটা লেন্স আছে যেটা হলো টোরিক লেন্স। এটা কি জিনিস? এটা হলো অনেক মানুষরা দেখবেন যে চোখের পাওয়ারের মধ্যে স্পেরিক্যাল অ্যান্ড টোরিক পাওয়ার থাকে। অর্থাৎ যদি আমি একটা এক্সাম্পল দিই, একজনের চশমাতে বললো যে +2 90 ডিগ্রি পাওয়ার আছে। এই যে +2 90 এটা সিলিন্ডার পাওয়ার বা টোরিক পাওয়ার। এখন এই ব্যক্তি আমাদের অপারেশন করতে আসেন, তাহলে আমি যদি তাকে নর্মাল লেন্স দিই তাহলে ওই পাওয়ারটা তো দেওয়া হলো না, টোরিকটা দেওয়া হলো না, লাভ হবে না। তখন হবে চশমা 200 পাওয়ার দিলে উনি দেখতে পাবেন। তাহলে আমি যদি বলি আপনি কি টোরিক লেন্স বা সিলিন্ডার পাওয়ারের লেন্স আয়োলটা নেন, তাহলে উনি কি হবে,
উনি দূরে উইদাউট চশমা দেখতে পাবেন। জি সিমিলারলি কেউ যদি ট্রাইফোকাল নেন, ওনার টোরিক পাওয়ার থাকে, ওনাকে ট্রাইফোকাল টোরিকে যেতে হবে, তাহলে কি হবে, উনি দূরে কাছে সব ক্লিয়ারলি দেখতে পাবেন। এইগুলো হলো মানে লঞ্চ। আরেকটা লেন্স আমি বলবো যে এডপ লেন্স, এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস, আজকাল তৈরি হয়েছে, আমেরিকাতে বেশি চলে এটা। কেন? কারণ ট্রাইফোকাল লেন্সগুলো ব্যবহার করলে অনেক সময় গাড়ি চালাতে সমস্যা হয়, কিছুটা গ্লেয়ার হয়। তো এটা কিন্তু আজকাল যারা গাড়ি চালান, বিশেষ করে বিদেশে তো গাড়ি চালাতেই হয়, তাদের জন্য খুব ডিফিকাল্ট। এই জন্য ওরা যেটা করেছে, এডপ লেন্স একটা ধরনের লেন্স আছে যেটা কি হয়, দূরে খুব ভালো দেখা যায়, মাঝখানে গাড়ির ড্যাশবোর্ডটা সুন্দর দেখা যায়, কাছে দেখার সময় একটু চশমা অনেক সময় লাগে। জি, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন আবার একটি বিরতির সময় হচ্ছে। অবশ্যই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি চোখের ছানির সমস্যা নিয়ে, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা চোখের বিভিন্ন ধরনের লেন্সের কাহিনী শুনছিলাম, যে এক একটি লেন্স এক এক কারণে ব্যবহার করা হয়। তো আপনি একটি বলছিলেন যে বিশেষ করে কথা বলছিলাম যে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস, এই ধরনের একটা লেন্স আজকাল বেশ ভালো ব্যবহার করা হচ্ছে। কারণ সুবিধা হলো, লেন্স পড়লে দিলে গাড়ি চালাতে সুবিধা হয়, প্লেন চালাতে সুবিধা হয়, কিন্তু রিং থাকে না, শুধু কাছের জন্য অনেক সময় চশমা লাগে। তো নানা ধরনের লেন্স আসলে আমাদের অ্যাভেলেবেল আছে। আমরা খুব হ্যাপি যে বাংলাদেশের সব ধরনের লেন্স, সব ধরনের অপারেশন চোখের যা মানে চোখের চিকিৎসায়, বিশেষ করে ছানির চিকিৎসায় বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে কোনো দেশের তুলনায় আমরা পিছিয়ে নেই। জি। তো এই যে চোখের ছানির অপারেশন করা হয় একবার, তারপরে প্রশ্ন থাকে যে এরপর কি আবার কখনো করতে হয় কিনা? না, ছানি অপারেশন একবার করলে আর কখনোই প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, একটা আফটার ক্যাটারাক্ট বলে একটা কথা আছে, যে আমরা যে লেন্সটা পরিষ্কার করে ফেলে দিলাম, কিন্তু সেটা তো একটা পর্দার উপরে লাগানো থাকে, একটা পর্দার উপরে। এই পর্দাটা কিন্তু লিভিং ম্যাটেরিয়াল, সুতরাং এই পর্দাটা অনেক সময় ঘোলা হয়ে যায়। আমরা বলি পোস্টের ক্যাপসুলার ওপাসিটি, এটা পোস্টের ক্যাপসুল বলে, তা একটা ওপাসিটি ডেভেলপ করতে পারে। এটা হলে, এটা অনেক লেন্সের কারণে হয়, সেটা 2 বছর পরে হতে পারে, সেটা 5-10 বছর পরে হতে পারে। হলে পরে একটা সিম্পল ইয়াগ লেজার ক্যাপসুলোটমি, আমাদের একটা লেজার আছে, লেজার দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ছোট একটা ওপেনিং করে দিলে সারা জীবনের জন্য ভালো হয়ে যান, এটা আর কখনো ক্যাটারাক্ট হয় না। জি। তো এই ছানি অপারেশন করার পর কি কোনো নিয়ম কানুন মানতে হয় কিনা? অবশ্যই, ওই যেটা বলেছে যে আপনি পানি লাগাবেন না, কয়েকদিন 7 দিন অফিস করবেন না, মার্কেটে যাবেন না, এগুলো আর তেমন কিছু নিয়ম কানুনের প্রয়োজন হয় না। সব কাজ করতে পারেন, ল্যাপটপে কাজ করতে পারবেন, মোবাইল দেখতে পারবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু তারপর তো কোনো ধরনের যদি জটিলতা হয় বা কেউ যদি দেখতে না পারে, তাহলে কি সেটা তো করতে আপনি হবে? বললেন জটিলতা, যদি জটিলতা কিছু হয়, ডেফিনেটলি জটিলতা যে কোনো অপারেশনে হতেই পারে। তো মনে করেন একটা লেন্স তুমি লাগাতে পারলেন না, তখন সেকেন্ড টাইম লেন্স লাগাতে হয়। হয়তো একটা লেন্স জায়গায় বলছিলাম যে সরে গেছে, রেটিনায় পড়ে গেছে, এটা আবার অন্য সার্জনকে দিয়ে এটা ঠিক করতে হয়। তারপরে আবার আছে যে চোখের প্রেশারটা বেড়ে সমস্ত গ্লুকোমা বিশেষজ্ঞ দিয়ে ঠিক করতে হয়, এটা তো আছেই। অনেক সময় চোখে ইনফেকশন হতে পারে, সেখানে আবার অপারেশন করতে হয়। সুতরাং এগুলো হলো খুব রেয়ার ঘটনা, হলে তো সেই চিকিৎসা করতে হবে। আদারওয়াইজ 99% ক্ষেত্রে বলবো কোনো সমস্যা হওয়ার কথা না। জি, আমরা আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি বাংলাদেশ ক্যাটারাক্ট সোসাইটির একজন সম্মানিত সদস্য ছিলেন, এবং এক সময় আপনি এখানকার প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। তো অবশ্যই আপনার কাছ থেকে আমরা সেই পরামর্শটাই চাইবো, যেটা আমাদের দর্শকের জন্য উপকারে আসে, যে আসলে কি করণীয় আমাদের এই ছানি প্রতিরোধের জন্য। জি, ডক্টর সাদিয়া, ধন্যবাদ। আমরা আসলে প্রতি বছরই আমাদের বাংলাদেশ ক্যাটারাক্ট সোসাইটি থেকে প্রোগ্রাম করি, যাতে করে মানুষ সচেতন হন। আপনি জানেন যে জুলাই মাসে কিন্তু আমরা একটা প্রোগ্রাম করেছি, জুলাই মাস ব্যাপী। আমরা একটা প্রেস কনফারেন্সও করেছিলাম, সারা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে গেছে। সেটা আমরা যেটা বলেছি সাধারণ লোকের জন্য, যে আপনারা সচেতন হন। স্বাধীন যদি পড়ে থাকে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, এটা কোনো রোগই নয়, এটা মানুষের বয়স হলে এটা হবে। সুতরাং এটাকে নিয়ে পড়ে থাকবেন না, এটা ডাক্তারকে যাবেন, ডাক্তার সাহেব যখনই পরামর্শ তখনই অপারেশন করে ফেলবেন। যদি আপনি এটা দেরি করেন তাহলে কমপ্লিকেশনস হতে পারে। আমরা চাই, বাংলাদেশে কিন্তু মানে প্রায় 10-12 লক্ষ লোক কিন্তু এখনও ছানির কারণে ভুগছেন, অপারেশনের জন্য ভুগছেন। সুতরাং আপনারা সচেতন হন, আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং অপারেশন করে ফেলুন, নিশ্চয়ই আপনি ভালো হয়ে যাবেন। এবং তারপরে বলতে চাই যে অপারেশনের জন্য কিন্তু প্রাইভেট হাসপাতাল হয়তো একটু টাকা বেশি লাগে, সরকারি হাসপাতালে টাকা লাগে না। সরকারি হাসপাতাল, যেটা আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে, মেডিকেল কলেজগুলো আছে, সেখানে কিন্তু কোনো পয়সা খরচ হয় না, সরকার সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু অপারেশন করে দেয়। সুতরাং এখানে অনেকের ধারণা হয়তো অনেক টাকা লাগবে, টাকাই লাগবে না, আপনি চলে আসতে পারবেন, আপনি এসে অপারেশনে করে নেবেন। এই পরামর্শটুকু আমি সকলকে জানাতে চাই। এবং পাশাপাশি আমরা এটাও শুনেছি যে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে একটি ট্রাস্টি বোর্ড আছে। জি জি, অবশ্যই।
সেখান ট্রাস্ট থেকে কোনো হসপিটাল আমাদের আছে। সেখান থেকে আমাদের কোনো আমাদের সহযোগিতা বাংলাদেশ পাই হাসপাতাল কিনা? 11টা ব্রাঞ্চ, তার মধ্যে একটি ব্রাঞ্চ হলো বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল, যেটা রায়ের বাজারে আছে। আপনি শুনে খুশি হবেন, সেখানে কিন্তু আমরা স্বল্প মূল্যে বা বিনামূল্যে এই ক্যাটারাক্ট অপারেশন, গ্লুকোমা অপারেশন করে থাকি। যারা জানেন না তাদেরকে আমি অনুরোধ করব, রায়ের বাজারে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল আছে, সেখানে গেলে আমরা স্বল্প মূল্যে বিনামূল্যে আমরা এই চিকিৎসা করে থাকি। সুতরাং আমি মনে করি যে চিকিৎসা অর্থের অভাবে যেন কেউ দেরি না করেন, তারা অচিরেই আসবেন ডাক্তারদের কাছে, তারা পরামর্শ নেবেন, প্রয়োজন হলে অপারেশন করবেন। জি, আসলে কথা বলতে বলতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার ডক্টর জন্য। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমি আরোগ্য নিকেতনে যারা আমাদেরকে দেখলেন, শুনলেন, দর্শক শ্রোতাদেরকে আমি সম্মানিত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনার চোখের যত্ন নিন।